সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে সকলকে স্বাগত জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন নিটোল টাটা টেবিল টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মঞ্জুর ইসলাম। আমার সাথে দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবার জন্য দুজন তরুণ রাজনীতিক উপস্থিত। চলুন পরিচিত হই। আমাদের সাথে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং আপনাদের পরিচিত মুখ ব্যারিস্টার পারভেজ আহমেদ। স্বাগত আপনাকে। এবং স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি এবং একজন তরুণ উদীয়মান ছাত্রনেতা এবং শিগগিরই হয়তো জাতীয় রাজনীতির নেতৃত্ব দেবেন মোহাম্মদ আলী আশরাফ। স্বাগত আপনাকেও। চলুন আমরা শুরুতে দেখে নিই আমাদের এশিয়ান নিউজ 30 শিরোনামগুলো। কামরুজ্জামানকে ফাঁসির আদেশ পড়ে শোনালো কারা কর্তৃপক্ষ, প্রাণ ভিক্ষা না চাইলে যে কোনো সময় কার্যকর। নারায়ণগঞ্জে 7 খুনের মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। র্যাবের 3 কর্মকর্তা সহ অভিযুক্ত 35। এবং পাকিস্তানের বিপক্ষে প্রথম 2 ওয়ানডেতে দল ঘোষণা করেছে বিসিবি। শিরোনামগুলো শুনলেন। এই শিরোনামের বাইরে আমাদের জাতীয় রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতি তো বটেই, বাংলাদেশের বাইরে প্রবাসীদের মধ্যে একটি অত্যন্ত আকর্ষণীয় বিষয় হচ্ছে সিটি কর্পোরেশন। সেটা ঢাকা এবং চট্টগ্রামে, ঢাকার 2টি, চট্টগ্রামের 1টি। আমি কথা শুরু করতে চাই ব্যারিস্টার পারভেজ আহমেদ আপনাকে দিয়ে, যেই কারণে আজকে আপনাদের দুজন তরুণ ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো, যে আমাদের এই যে কোনো রাজনীতিতে তরুণরা ভূমিকা রাখে, ছাত্ররা ভূমিকা রাখে, যুবকরা ভূমিকা রাখে এবং নির্বাচনে তো বটেই। কিন্তু আমরা যেই সময়টা অতিক্রম করছিলাম নানান কারণে আমরা লক্ষ্য করেছি, আপনি যদি গত 92 দিনের আন্দোলনের সময়টা ধরেন, এক ধরনের যে উজ্জ্বল ভূমিকা ছাত্র রাজনীতির ছিল, সরকার বিরোধী অবস্থানও, সেই ভূমিকাটা যেন কেমন এক ধরনের বিতর্কিত, আমরা এক ধরনের সহিংসতার মধ্যে কারো কারো সংশ্লিষ্টতার পরিচয় শুনেছি। আবার সরকারে যারা আছেন তাদের মধ্যেও আমরা লক্ষ্য করেছি ছাত্রলীগের বা ছাত্র রাজনীতির যে ঐতিহ্য ছিল সেখানে এক ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি, নানান কিছুর মধ্যে জড়িত থাকা। সত্যি কথা বলতে সুস্থ রাজনীতির বদলে এক ধরনের অপরাজনীতি, অপরাধের রাজনীতির দিকে সংশ্লিষ্টতা প্রমাণ। সেই জায়গা থেকে নিশ্চয়ই আমাদের প্রত্যাশা বেরিয়ে আসা। আমরা যদি সরাসরি সিটি কর্পোরেশন নির্বাচনে আসি, যেটা আমাদের বহুদিনের প্রত্যাশিত ঢাকা এবং চট্টগ্রামবাসীর জন্য, এই জায়গায় এই ছাত্র এবং যুবকরা কি ভূমিকা পালন করবে বা করতে পারে বলে আপনি আশা করেন? ধন্যবাদ মঞ্জু ভাই। আপনি যে ক্যানভাসে চিত্রটা আঁকার চেষ্টা করেছেন, প্রথমে আমি এশিয়ান টিভি দর্শকদের ধন্যবাদ জানাই যারা দেশ এবং প্রবাসে দেখার চেষ্টা করছেন। আসলে আমাদের সিটি কর্পোরেশনের যে নির্বাচনটি, এটা কিন্তু অনেক বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন। গত 8 বছর ধরে নির্বাচন হচ্ছে না, প্রতিনিধিত্বশীল ছাড়া 14 বছর ধরে ডিউ হয়ে আছে। তার মধ্যে যে সিটি কর্পোরেশন হচ্ছে, এটা একটা আমি বলবো মন্দের ভালো, অন্তত রিপ্রেজেন্টেশনটা গড়ে ওঠা একটা সুযোগ হয়েছে জনগণ ভোটের একটা। কারণ একটা ব্যাপারটা কি, গত 5ই জানুয়ারি নির্বাচনটি নিয়ে দেশের রাজনীতিতে একটি বিতর্কিত ভূমিকা আছে। এটা একটা ভালো নির্বাচন বলা যাবে না, অনেক একটা বিশাল সংখ্যক ভোট কিন্তু যেতে পারেনি। তো সেই হিসাবে অন্তত নাগরিক সমাজে, বিশেষ করে নাগরিক ভাবনার মধ্যে আছে যে অন্তত এইবার সিটি কর্পোরেশন নির্বাচনে তারা ভোট দিতে যেতে পারবে। তো আপনি যেহেতু প্রসঙ্গটি তুলেছেন যে তরুণ প্রজন্ম, বিশেষ করে ছাত্র এবং যুবক, তাদের মধ্যে কী রকম ভূমিকা, প্রায় আমি জেনেছি প্রায় 1.5 থেকে 2 কোটি প্রায় নিয়ারেস্ট যে নতুন ভোটার হয়েছে এবারকার। সো এগুলো পুরো দেশের চিত্র। তার মধ্যে আমি মনে করি যে সিটি কর্পোরেশনও প্রায় 30 লাখ থেকে 32 লাখ নাকি নতুন ভোটার হয়েছে। তো সব কিছু মিলিয়ে আমি মনে করবো যে নতুন ভোটারদের কাছে একটা নতুন নেতৃত্ব বেছে নেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে ভোট দেওয়ার ক্ষেত্রে। আর প্রার্থীর ক্ষেত্রে যেটা আমরা বলতে পারি, বিশেষ করে তরুণ সমাজের ভাবনার মধ্যে যদি আমরা নিজেদের সম্পৃক্ত করার চেষ্টা করি, তাহলে মঞ্জু ভাই দেখবো যে এবার কিন্তু মেয়র প্রার্থীদের মধ্যে তরুণের সংখ্যাটাই বেশি। বিশেষ করে আমরা উত্তর এবং দক্ষিণে 2 জায়গাতেই দেখব যে তরুণ এবং শিক্ষিত একটা ভোটার মানে প্রার্থী সংখ্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং যাদের একটা ভূমিকা আছে জাতীয় রাজনীতিতে নানাভাবে। তো এটি একটি ভালো দিক। আর যদি ভোট কেন্দ্রের পরিবেশ, এগুলি তো অনেক হাইপোথেটিক্যাল ব্যাপার, আচরণবিধির ব্যাপার আছে, এগুলি লেভেল প্লেইং ফিল্ড নিয়ে দাবি থাকবে, এগুলি নির্বাচন হওয়ার আগ পর্যন্ত চলতেই থাকবে এই খেলাগুলি। কিন্তু সবচাইতে যেটা খুব বেশি নান্দনিকতা বা যেটা সবচেয়ে সুন্দর যেটা, সেটা হচ্ছে যে সহমত পোষণ করা। মানে দ্যাট মিনস আপনি আপনার নির্বাচনটি করবেন আপনার জায়গা থেকে, আপনি চেষ্টা করবেন ভোটারদের আকৃষ্ট করার জন্য, আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো, সে তার জায়গা চেষ্টা, মানে দ্যাট মিনস ভোটাররাই যেন সবকিছুর কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। মানে যারা প্রার্থী হয়েছেন তারা যাতে ভোটারদেরকে ছাড়া অন্য কিছুকে নিয়ে তারা চিন্তিত না হন, এই জায়গাটা, এই কমফোর্টটা কিন্তু যারা নির্বাচন কমিশন আছে তাদেরকে যেমন দেওয়ার দায়িত্ব। আর যেহেতু এটা স্থানীয় সরকার নির্বাচন মঞ্জু ভাই, আমরা জানি
যে এটা সম্পূর্ণ সরকারের তত্ত্বাবধানে হয়। যদিও বলা হয় যে শিডিউল ডিক্লেয়ার হয়ে গেলে সরকারের নির্বাচন কমিশনের আন্ডারে চলে যায়, কিন্তু আমরা জানি স্থানীয় সরকারের আইন অনুযায়ী এটা ব্যাপারটাই এরকম যে সম্পূর্ণ তত্ত্বাবধানটাই স্থানীয় সরকার করবে, তারা লজিস্টিক সাপোর্ট দিবে যতটুকু অ্যাজ পার নির্বাচন কমিশনের রিকোয়ারমেন্ট, কিন্তু না দিলে কি হবে সেটাও কিন্তু ইতিপূর্বে আমরা খুব বেশি দেখিনি। সুতরাং এখানে নির্বাচন কমিশন অ্যাজ এ স্টেক হোল্ডার যারা আছে যাদেরকে নিয়ে প্রার্থী হয়েছে তারা যাতে একটা মানে লেভেল প্লেইং ফিল্ডে তারা তাদের কাজগুলি করতে পারে। যেমন আমরা এখন দেখতে পেয়েছি, যেমন আজকে ঢাকা দক্ষিণে বিএনপির প্রার্থী যিনি আছেন মির্জা আব্বাস সাহেব, এখনও উনি মামলার কারণে নামতে পারেননি। ওনার ওয়াইফ বলছেন যে আচরণবিধি অনেক ক্ষেত্রেই সরকারি দলের ক্ষেত্রে একরকম হচ্ছে, আমাদের ক্ষেত্রে আরেক রকম চাপিয়ে দেওয়া হচ্ছে। তো আমাদের কথা হচ্ছে নির্বাচন নিয়ে গণতন্ত্রের সময় এগুলি থাকবেই, এগুলি পর্যায়ে, এগুলি একটা টায়ার আসে এরকম থাকবে। কিন্তু আমার যেটা পার্সোনালি একজন আইনজীবী হিসাবে আমি একজন সচেতন নাগরিক হিসাবে মনে করি আমি মঞ্জু ভাই, যে এখানে সরকারের একটি বড় সুযোগ আছে নিজেদের অবস্থানটি জাহির করার। দ্যাট মিনস তারা যে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন করতে চাচ্ছে, এই আন্তরিকতা প্রদর্শন করা, বিরোধী দলকে কমফোর্ট দেওয়া, পাশাপাশি তাদেরকে আস্থায় নেওয়া একটা সুযোগ আছে। জনগণ যেটা ভাবছে যে একটা নির্বাচন হয়নি কিন্তু সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে আমরা ভোট দিতে পারবো, এই পারবোর জায়গাটাকে পারছি বা পেরে যাব, এই জায়গাটি দিতে হবে সরকারকে। সেটা কিভাবে করা সম্ভব নিশ্চয়ই আপনার কাছে শুনবো। একই কথা আমি মোহাম্মদ আলী। সুপ্রিয় দর্শক, আরো একবার স্বাগত নিউট্রাল টেবিল টক অনুষ্ঠানে। আমরা শুনছিলাম ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী আশরাফ এবং বিএনপি নেতা ব্যারিস্টার পারভেজ আহমেদের সংবাদ বিশ্লেষণ। পারভেজ ভাই, আবারও আপনার কাছে আসি। যে প্রশ্নটা ওনার কাছে ছিল একই প্রশ্ন, যে তরুণদের এবারের সিটি কর্পোরেশন নির্বাচনে তাদের প্রত্যাশা কি এবং ভূমিকা কি, এর সাথে আমি আরেকটি প্রশ্ন যুগে দিতে চাই, আপনি যদি ছোট করে একটু বলেন। যে আমরা যদি নিশ্চয়ই উনি ছাত্রলীগ যুবলীগেরটা বলবেন, আপনার কাছ থেকে জানবার যে ছাত্র দল এবং যুব দল তাদের যে বিগত ভূমিকা, এটাকে এই সিটি কর্পোরেশন নির্বাচনে তাদের ভূমিকা কি হতে পারে বা হওয়া উচিত, একইভাবে আপনি ছাত্রলীগ যুবলীগ নিয়েও বলতে পারেন। ধন্যবাদ মঞ্জু ভাই, ধন্যবাদ আলী আশরাফ ভাইকেও। আশরাফ অনেক কিছুই বলেছেন, কিন্তু আমি আসলে সবগুলি উত্তর দিতে চাচ্ছি না, কারণ অনেকগুলি আছে অপারসিংভাবে এসছে, কিছু আছে আসলে তর্কের খাতিরে তর্কে করার জন্য। যেমন উনি বলেছেন হাজার হাজার মারা গেছে গত 3-4 মাসে, এগুলি হচ্ছে হাস্যকর পলিটিক্যাল বক্তব্য বলা যায়। টকশোতে যেটা হয়েছে আসলে আলটিমেটলি এই পর্যন্ত মারা গিয়েছে 61 জন, হচ্ছে দগ্ধ হয়ে মারা গিয়েছে, এনকাউন্টারে মারা গিয়েছে এটা এরকমই 63 জন। তো সব মিলিয়ে হচ্ছে 123 বা 24 জনের মতো ফিগার আর কি। আর যেটা উনি যেটা বলার চেষ্টা করলেন, মানে একটি মৃত্যুও কিন্তু আপনি যেটা অনাকাঙ্ক্ষিত মৃত্যু, একটা ব্যক্তির মৃত্যু, যে পরিবার হারায় সেই পরিবারই বোঝে মৃত্যুটা কতটুকু বেদনাত্মক। সো ওইভাবে চিন্তা করলে তো অবশ্যই প্রতিটা মৃত্যুই নিন্দনীয়, এবং সেটা পেট্রোল বোমাতেই মরুক আর পুলিশের এনকাউন্টারে বা গল্পতেই মরুক, মৃত্যুটাই হচ্ছে, যে পরিবারে মৃত্যুটা হচ্ছে সেই পরিবারই বুঝতেছে কতটুকু সেটা আনবেয়ারেবল সিচুয়েশন তৈরি হয়। আর উনি যেটা বললেন যে 5ই জানুয়ারি নির্বাচনটা অনেক ভালো ছিল, ভালো নির্বাচন এটা প্রমাণ হয়ে যেতেছে এখন, তাহলে তো আমাদের বাংলাদেশে যে কটি নির্বাচন ছিল সবই কিন্তু সাংবিধানিক কারণেই হয়। কোনো নির্বাচনের কিন্তু সংবিধান ছাড়া হয় না, কারণ নির্বাচনটির করার বাধ্যবাধকতা বা নির্বাচনটি হয় কিন্তু নির্বাচন কমিশনের আন্ডারে সাংবিধানিক আইনের অধীনে। এটা বোধহয় আশরাফ সাহেব জানবেন। এবং তাতে দেখা যায় 1973 সাল থেকে শুরু করে এই পর্যন্ত বাংলাদেশের যে কটি নির্বাচন হয়েছেন 10টি, সবগুলি সাংবিধানিক কারণেই হয়েছে। সুতরাং আপনি যখন একটি নির্বাচনকে বলবেন মানে এটা হওয়াতে ভালো হয়েছে, তাহলে আর আগের কোনো নির্বাচনকে আপনি আর কোনো সমালোচনা করার জায়গাটি আপনি থাকেন না। যেমন ধরেন 1996 সালে 15ই ফেব্রুয়ারি একটা ভোটারবিহীন নির্বাচন হিসেবে আমরা অনেকে আখ্যায়িত করি। আমি নিজে বিএনপিকে, তারপর আমি বলবো যে নির্বাচনটি একটি ভালো নির্বাচন বলা যাবে না, ওটাও ছিল সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষাকারী নির্বাচন। কারণ এখন উনি যেই অজুহাতে ওই নির্বাচনটাকে ভালো নির্বাচন বলছেন না, সেই একই অজুহাতে দুষ্ট এই একই নির্বাচন। হ্যাঁ, এখন শুধু অ্যাডভান্টেজটা হচ্ছে তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সংবিধান সংশোধন করে উনি ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন, আর আওয়ামী লীগ ক্ষমতা আঁকড়ে ধরে আছে, পার্থক্যটা শুধু এটাই। তারপরে আরও অনেক ডিবেটেবল ব্যাপার আছে, সেগুলোতে আমি যাচ্ছি না। আমি আবার সিটি কর্পোরেশনে চলে আসি। উনি যেটা বললেন প্রার্থীর যে তুলনামূলক বিশ্লেষণ দিলেন, এটা তো আসলে বেসিক্যালি প্রার্থীর ক্ষেত্রে ভালো মন্দ যাচাই করা ভোটারদের একটা দায়িত্ব। ভোটাররা সিদ্ধান্ত নেবেন কারা ভালো হয়েছে কারণ মন্দ হয়েছে। আমার দেশে যদিও বারবারই উনি প্রার্থীর কথা বলছেন, কিন্তু আসলে আমাদের দেশের নির্বাচনটি এখন পর্যন্ত যদিও এটা নির্দলীয় নির্বাচন, শুধু কাগজে কলমেই নির্দলীয়, কিন্তু আক্ষরিক অর্থে এটা দাঁড়িয়ে গেছে একটা দলীয় নির্বাচনের প্রোপাগান্ডায়। এবং সেই নির্বাচনে এখন প্রার্থীর চেয়েও বিবেচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে দলগত বিষয়টি। কারণ আমাদের এটা মাথায় রাখতে হবে, গত বাংলাদেশের স্বাধীনতার পরে
বর্তমানে যেই দলটি ক্ষমতার বাহিরে আছে আর যে দলটি ক্ষমতায় আছে, তারা কিন্তু ঘুরে ফিরে এই দুটো দলের হাতে বেশিরভাগ দেশটি পরিচালিত হয়েছে। সুতরাং আমার কাছে জিনিসটা সবচেয়ে বেশি আশ্চর্য লাগে মঞ্জু ভাই, যে দলটির নেত্রী ছিলেন জঙ্গি নেত্রী এই শিডিউল ঘোষণা করার আগেও, যিনি ছিলেন স্বাধীনতা বিরোধীদের মহানেত্রী, আগুন নেত্রী, মানে যারা বিভিন্ন নাম দিয়েছেন, অ্যাডজেক্টিভ যোগ করেছেন, তাদেরকে স্বাধীনতা বিরোধী বলে দেশ থেকে বের করে দিবেন, তারা সিটি কর্পোরেশনে যাওয়ার কথা বলাতে বা তারা তাদের দল যদি দলগত হওয়ার সুযোগ নেই, বাট যেভাবেই হোক আমরা যখন বললো যে তার নির্বাচনে যাবে, তখন কিন্তু সরকারি দলের মধ্যে একটা কিছু লোকের মধ্যে একটা উৎসাহ দেখতে পেলাম যে তারা এটাকে ওয়েলকাম জানাচ্ছে। আবার অনেকেই কিছু বলার চেষ্টা করছেন যে না, তারা এখন নির্বাচনে কেন আসবেন। সে ওয়েলকাম জানানোটা কি ঠিক ছিল না? মিশ্র ব্যাপার এটা। মানে আমি তো বলবো, যদি পলিটিক্যালি আপনি যদি গণতন্ত্রের কথা বলেন, এই সিদ্ধান্তগুলি তো নিবে জনগণ, ভোটাররা। কারণ আপনি কারো স্পেস বন্ধ করার ক্ষমতা আপনাকে দেয়নি, কোনো ম্যান্ডেটই আপনাকে প্রমাণ করে না অন্যের জায়গাটাকে বন্ধ করে দেওয়ার, সেটা যতটাই হোক। যদি আপনি 2/3 বেশিও হন, সেই জায়গাটা স্পেস তৈরি করার কোনো সুযোগ, বরং আপনি যদি বেশি ম্যান্ডেট নেন, আপনার জন্য আরো বেশি, মানে আপনার জন্য পথটা প্রশস্ত হয়ে যায়, কমফোর্ট হয়ে যায় অন্যের জন্য আপনি কি করবেন সেটা নিজের মতো করে করার। সেই ক্ষেত্রে যদি আপনার মেজরিটি বেশি হয়, আপনি ডেমোক্রেসির প্র্যাকটিসটা আরো বেটার হইতে করার সুযোগ পাবেন। কারণ আপনি সবসময় ভাববেন, যেহেতু আমার জায়গাটা কমফোর্ট, এখন আমার দায়িত্ব হচ্ছে অন্যদের সবাইকে এটা বেটার কমফোর্ট দেওয়া, নাম্বার 1। সেকেন্ডলি, আপনি আসেন, যদি আপনি নির্বাচনের কথা বলেন, নির্বাচন বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে, যেখানে ক্ষমতাই হচ্ছে শেষ কথা, সেখানে সুষ্ঠু নির্বাচন, সুন্দর নির্বাচন, ভালো নির্বাচন, এগুলি কেতাবি অর্থে ব্যবহৃত হয় আমি পার্সোনালি মনে করি। সেখানে ত্রুটি বিচ্যুতি দিয়ে আমরা আগাচ্ছি, অন্তপক্ষে নির্বাচনী জায়গাটাতে আমরা আছি। অন্তত এটা বলছি না 90-এর পরে আমরা যে ধারাবাহিকতার মধ্যে আছি, মোটামুটি নির্বাচনী ধারার মধ্যেই আছি। এখন কোন ইলেকশন ভালো হচ্ছে, কোনোটা কম বেটার হচ্ছে। একটা জিনিস খেয়াল করে দেখেন মঞ্জু ভাই, আমাদের যে জিনিসটা এখনো অনেকে চিন্তা করছে না, যেমন এবার সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা প্রচার অর্থে এখনো বুঝি যে মানে বিলবোর্ডে লাগানো কোনো ছবি দেখলে বলছি তারা প্রচার করছে। বাট এটা ছাড়াও যে প্রচারের এখন অনেক মাধ্যম হয়ে, যেমন ধরুন সাইবার স্পেসটা চিন্তা করুন আপনি। আমি পার্সোনালি একটা জায়গার সঙ্গে যুক্ত আছি, যেমন যদিও আমি একটা আদর্শে বিশ্বাস করি, জিয়া সাইবার ফোর্স নামে একটা গ্রুপ আছে যারা অনেক দিন ধরে অনলাইনে কাজ করছে। তো আমি সেটা সভাপতির কাজ হিসেবে দায়িত্ব পালন করছি। আমি দেখছি যে এটা দিয়েও কিন্তু আপনি অনেকভাবে মানুষকে মোটিভেট করতে পারেন, বিভিন্ন তথ্য, আপনার জিজ্ঞাসার জায়গা, আপনার জানবার জায়গা আপনি এনরিচ করতে পারেন। যদি সেটা এই জায়গাটা আমি জানতে চাচ্ছিলাম, যেহেতু আমাদের সময়ের কারণে আমি একটু ওনার কাছে যেতে হচ্ছে, আবারও ফিরে আসবো। সুতরাং ঢাকার যদি কোনো সংকট থেকে থাকে, তাহলে সমস্ত দায় কিন্তু সরকারের, আমি যতটুকু বুঝি আর কি। সুতরাং ওই ব্যক্তি দেখিয়ে, প্রার্থী দেখিয়ে, কাজকলা দেখিয়ে আপনি ভোট আদায় করবেন, 6 বছরে জনগণ আপনার শাসন ব্যবস্থা ভুলে যাবে। বিশেষ করে সিটি কর্পোরেশনে মেয়র ছিল না, কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আন্ডারে এটা পরিচালিত হয়েছে। সুতরাং আপনার শাসন ব্যবস্থার পুরো রিফ্লেকশনই ঢাকার উপরে ছিল। সুতরাং সেই ঢাকাকে আপনি বেটার সার্ভিসের জন্য দুভাগে ভাগ করেছেন। সুতরাং কোনো অজুহাত দিয়ে আজকে মশা বলেন, মাছি বলেন, দুর্গন্ধ বলেন, আবর্জনা বলেন, যানজট বলেন, এগুলি হচ্ছে সমস্ত কৃতিত্ব। সুতরাং ঢাকাবাসীর এই কৃতিত্বগুলিকে, এই অর্জনগুলিকে সঙ্গে নিয়ে তারা ভোট কেন্দ্রে যাবেন। আমার আশরাফ ভাইয়ের প্রতি মানে মায়া লাগছে যে তারা ঢাকাবাসীকে হয়তো ভুলানোর চেষ্টা করবে প্রার্থীর যোগ্যতা দিয়ে, তারুণ্য দিয়ে। এগুলি হচ্ছে একটা সিম্বলিক। কিন্তু জনগণ র্যাপ আপ করবে, ভোট কেন্দ্রে যে যখন কালিমাখা হাতটা ছাপ দিবে, তখন শুধু বিবেচনা করবে গত 6টি বছর আমি কেমন ছিলাম, আমার কাছে ঢাকাটি কেমন ছিল, সেইটাই হচ্ছে প্রধান বিবেচনা হবে। সুতরাং এই বিবেচনা বোধটি জনগণ, ভোটাররা কখনোই ভুলে যায় না যখন তারা সুষ্ঠু নির্বাচনের সুযোগটি পায়। সরল করে যদি জানতে চাই, তার মানে জাতীয় রাজনীতির তুলনায় নাগরিক জীবনের সমস্যা বেশি প্রাধান্য বিস্তার করবে, যদি পরিষ্কার করে বলেন। হ্যাঁ, আপনি যেটা বলছেন এটাও হতে পারে। মানে আমরা হচ্ছে না, আমরা তো, আমার মতটা দুটোই এরকম কারণেই যে জাতীয় রাজনীতি যারা করছেন তারা তো নাগরিকই, এই দেশের নাগরিক। একটা তো মনে রাখতে হবে আমাদেরকে, আমরা যারা এখানে কথা বলি, জাতীয় রাজনীতিতে যারা ভোটার, যারা ভোট দেন, আবার যারা সিটি কর্পোরেশনে ভোট দিবেন, তারা কিন্তু ভিন্ন এলিয়েন না। সেম ভোটার, সেম এলাকার, সেম জায়গার ইশারায় তারা ভোট কেন্দ্রে তারা ভোটটা প্রয়োগ করবেন। সুতরাং তাদের যে মাইন্ড সেট আপটি আছে, যে আমরা কতটুকু ভালো শাসন ব্যবস্থার উপর দিয়ে গিয়েছি, আর তার সঙ্গে ঢাকাকে আমরা কিভাবে ট্রিট করেছি। যদি ঢাকাকে আমি 6 বছর ভালো রেখে থাকি, উনি যেটা বলেন সেফ ক্লিন, গ্রিন ক্লিন, এগুলি সব যদি আমি করে থাকি 6টি বছর, তাহলে আমি আবার মেয়র নির্বাচন হওয়ার সুযোগ আমি পাবো। আর যদি আমি এই 6 বছরের সুযোগ থাকা সত্ত্বেও আমি এই ক্লিন ঢাকা, সেফ ঢাকা না করে থাকি,
তাহলে মনে হয় জনগণের কাছে যে ভোট চাওয়াটা একটা প্রতারণা বা প্রবঞ্চকতার মধ্যে পড়ে। তারপরেও যারা প্রার্থী তাদের একটা জায়গা থাকে ভোটারদের কাছে, শেষ মুহূর্তে ভোটাররাই সিদ্ধান্ত নেবে। আমি মনে করি যে বাংলাদেশের ভোটাররা অনেকদিন পরে একটি ভালো ভোটার মানে ভোট কেন্দ্রে যাওয়া, যে ভোট দেওয়ার একটা প্র্যাকটিস তারা অনেকদিন ধরে করছেন, সেটা থেকে তারা বঞ্চিত হবে না, যেটা একটা হোঁচট খেয়েছে। আমার আশা থাকবে যে অন্তত সরকার, নির্বাচন কমিশন, বিরোধী দল তথা যত পার্টিসিপেশন আছে সবাই মিলে আমরা যারা আলোচনা করছি, পাশাপাশি আমরা যারা ভোটার, প্রত্যেকেই অন্তত এই বোধটা জাগ্রত করব। ঢাকাকে বাঁচাতে পারলে বা চিটাগংয়ের সিটিটাকে বাঁচাতে পারলে, যেটা বাণিজ্যিক রাজধানী এবং ঢাকা হচ্ছে ক্যাপিটাল সিটি, তাহলেই বোধহয় বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের একটা রিফ্লেকশন আমরা বাইরে তুলে ধরতে পারবো। সেই ক্ষেত্রে যোগ্য প্রার্থীর কোনো বিকল্প নাই। যোগ্য প্রার্থীকে রিপ্রেজেন্ট করে একটা যোগ্য দল যদি আমরা মনে করি, বরং আমি মনে করি যদি বিরোধী দল থেকে নির্বাচিত মেয়র হয়, সেক্ষেত্রে সরকার এবং বিরোধী দলের মধ্যে সেতু বন্ধনের জায়গাটি আরো বেশি মানে স্ট্রং হবে বা হারমোনিটা বেড়ে যাবে বলে আমার বিশ্বাস। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা শুনলেন দুজন তরুণ নেতা তাদের অভিমত দিলেন। ছাত্রলীগ সহসভাপতি মোহাম্মদ আলী আশরাফ যে বিষয়গুলো বললেন, যে নাগরিক জীবনের যে তাৎক্ষণিক সমস্যাগুলো, এই সমস্যাগুলো প্রধান ইস্যু হিসাবে কাজ করবে, এবং একই সাথে তরুণ নেতৃত্ব এসছে প্রার্থী হিসেবে দুটি বড় দলের ক্ষেত্রেই তাদের বৈশিষ্ট্য, তাদের যোগ্যতা, তাদের ইমেজ বিষয়গুলো বিবেচনা করবে। এবং ব্যারিস্টার পারভেজ আহমেদ বললেন গত 6 বছর নাগরিকরা কেমন ছিলেন, এই বিষয়টি একটি বড় ইস্যু হিসেবে কাজ করবে। একই সাথে এই নির্বাচনটিতে আগামী দিনে মানুষ যে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারছে, এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটি একটি বড় বিবেচনা হিসেবে কাজ করবে। সেই জায়গায় মূলতই আগামী দিনে নাগরিকরা কাকে যোগ্য প্রার্থী হিসেবে মনে করেন, নিশ্চয়ই তার জন্য অপেক্ষা করতে হবে নির্বাচনের দিন এবং ফলাফলের জন্য। আমরা বিশ্বাস করি নাগরিকরা তাদের সিদ্ধান্ত দিতে, সিদ্ধান্ত গ্রহণে ভুল করেন না। তাদের সিদ্ধান্ত আগামী দিনে ঢাকা এবং চট্টগ্রামকে তিলোত্তমা নগরীতে পরিণত করবে। এই প্রত্যাশায় শেষ করছি আজকের অনুষ্ঠান। ভালো থাকুন সবাই, খোদা হাফেজ।